পশ্চিম তীরে মসজিদ ও কোরআনে আগুন, ধ্বংস করছে গ্রাম, কঠিন হুঙ্কার বিশ্ববাসীর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইসরায়েল তো কঠিন দখলদার, এটা নতুন করে বলার নেই। তারপরও বলতেই হয়, না হলে মানুষ তো আমরা বারবার ভুলে যাই বা ভুলতে পছন্দ করি। গাজাতে তারা কি করেছে আমেরিকার প্রত্যক্ষ সহায়তায় তা আমরা সবাই অবগত। তবে ফিলিস্তিনের আরেকটি অংশ পশ্চিম তীরেও তারা কিন্তু তাদের দখলদারিত্ব, হত্যা, ধর্ষণ সবই চালাচ্ছে। মাহমুদ আব্বাস শুধু চেয়ে চেয়ে দেখে, কারণ তারা তো ওই পশ্চিমাদের বসানো শাসক। ফলে সেখানে প্রতিরোধ বা প্রতিবাদের কেউ নেই। ওই অংশে এবার প্রবল হচ্ছে মসজিদ ধ্বংস ও কোরআন পোড়ানোর ঘটনা। এছাড়া গ্রামের পর গ্রাম পুড়িয়ে, জ্বালিয়ে, ভেঙে ছারখার করে দিচ্ছে তারা। এই অবস্থায় মাহমুদ আব্বাস ও ফাতাহ নিশ্চুপ থাকলেও বা সামান্য মুখে মুখে শুধু একটু প্রতিবাদ করলেও হামাস কড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। জীবন দিয়ে হামাস ও গাজাবাসী লড়াই অব্যাহতই রেখেছে। এই খবরে বিশ্ব মুসলিম ও অন্যান্য মানুষ তীব্র প্রতিবাদ জানিয়েছে। মানবতাবাদী মানুষগুলো হুঙ্কার দিয়ে বলেছে, এটা আরও বেশি জঘন্যতা। অধিকৃত পশ্চিম তীরে মসজিদে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আগুন দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে। ওই অঞ্চলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা অনবরত বৃদ্ধি পাওয়ার মধ্যেই আগুন দেওয়ার এই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা আল জাজিরাকে বলেন, গেল বৃহস্পতিবার ভোরের দিকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অবস্থিত সালফিট এলাকার কাছে দেইর ইস্তিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদে আগুন দেন। ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা গেছে মসজিদের দেয়ালে স্প্রে ব্যবহার করে বর্ণবিদ্বেষী ও ফিলিস্তিন বিরোধী স্লোগান লেখা হয়েছে। আগুনে মসজিদের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পবিত্র কোরআনের কিছু কপিও পুড়ে ফেলা হয়েছে। ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই ঘটনাকে জঘন্য অপরাধ উল্লেখ করে নিন্দা জানিয়েছে। বলেছে, এর মধ্য দিয়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডটিতে মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থান হিসেবে বিবেচিত জায়গাগুলোতেও ইসরায়েলি বর্বরতার কথা সামনে এসেছে। ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, ওই ঘটনার বাইরে পশ্চিম তীরের দক্ষিণে হেবরনের কাছে বেইত উম্মার শহরে সেদিন এক অভিযানের সময় ইসরায়েলি বাহিনী গুলি চালালে 2 ফিলিস্তিনি শিশু নিহত হয়। এসব সহিংসতার ঘটনা এমন সময় ঘটেছে যখন কিনা চলতি বছর পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের হামলার সংখ্যা রেকর্ড মাত্রায় পৌঁছেছে। এসব হামলার বড় অংশই ঘটছে 2025 সালের জলপাই চাষের মৌসুমকে ঘিরে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা OCHA তাদের সবশেষ প্রতিবেদনে বলেছে, গত 1 অক্টোবর থেকে জলপাই চাষকে কেন্দ্র করে ইহুদি বসতি স্থাপনকারীদের চালানো কমপক্ষে 167টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব হামলায় 150 জনের বেশি ফিলিস্তিনি আহত ও 5700টির বেশি গাছ নষ্ট হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের আড়ালে পশ্চিম তীরেও ইসরায়েলি হামলা বেড়েছে। 2023 সালের অক্টোবর থেকে পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় 69,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইতিমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র দক্ষিণপন্থী সরকারের সদস্যরা পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের দেশের অন্তর্ভুক্ত করতে চাপ দিচ্ছেন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইসরায়েল এখনই পশ্চিম তীরকে কার্যত নিজেদের অংশ বলে বিবেচনা করছে এবং বর্ণবিদ্বেষী আচরণ চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর গত জুলাই মাসে সতর্ক করে বলেছিল, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মৌন সম্মতি, সমর্থন ও কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীরা সহিংসতা চালাচ্ছেন।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর আরও বলেছে, অধিকৃত পশ্চিম তীরকে আরও ব্যাপকভাবে দখল করার জন্য ইসরায়েলের বৃহত্তর ও সমন্বিত কৌশলের অংশ হিসেবে বসতি স্থাপনকারীরা ও সামরিক বাহিনী এই হামলাগুলো চালাচ্ছে। এর মাধ্যমে সেখানে ফিলিস্তিনিদের ওপর বৈষম্য, দমনপীড়ন ও নিয়ন্ত্রণের ব্যবস্থাকে আরও জোরালো করা হচ্ছে। দেইর ইশতিয়ার মসজিদে বৃহস্পতিবারের হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, জাতিসংঘ এই ঘটনাটি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, উপাসনালয়ে এমন হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ডুজারিক আরও বলেন, আমরা পশ্চিম তীরে ফিলিস্তিনি ও তাদের সম্পদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের চালানো হামলার নিন্দা জানিয়েছি এবং জানিয়ে যাব। দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের উচিত বেসামরিক জনগোষ্ঠীকে সুরক্ষা দেয়া এবং মসজিদে হামলা ও দেয়ালে স্প্রে করে নোংরা কথা লেখার মতো ঘটনাগুলোয় দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বলছে, জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ সহিংসতাকে ইসরায়েল সরকারের উগ্রনীতি ও উত্তেজনাপূর্ণ বক্তব্যের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেছেন, যা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতা ও উগ্রতা উস্কে দিচ্ছে। গাজায় যুদ্ধের পরও ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় সমালোচনার মুখে থাকা জার্মানিও বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে হবে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। একইভাবে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগের ঘটনাগুলো অগ্রহণযোগ্য। এক বিবৃতিতে দেশটি আরও বলেছে, এ ধরনের সহিংসতা এবং অবৈধ বসতি সম্প্রসারণ কার্যক্রম বন্ধ করতে হবে। ফিলিস্তিনিরা বিশ্ব নেতাদের শুধু নিন্দা নয়, বরং দখলকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকায় চলমান সহিংসতার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করা সহ আরও কার্যকরভাবে আন্তর্জাতিক চাপ সৃষ্টি। মে মাসের এক সকাল, খাল্লেত আল ডাবার শান্ত পরিবেশ কেঁপে ওঠে বুলডোজার ও অন্যান্য যন্ত্রের শব্দে। সেই সঙ্গে গ্রামে প্রবেশ করেন ইসরায়েলি সৈন্যরা। স্থানীয় লোকজনকে ঘর থেকে বের করে দেন, গবাদি পশুগুলো ছেড়ে দেন খোলা মাঠে। 5 মে দিন শেষে মাসাফের ইয়াত্তার কেন্দ্রে অবস্থিত ফিলিস্তিনিদের ছোট একটি সম্প্রদায়ের বাড়ি ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়। চলতি বছর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী পরিচালিত অন্তত 4টি বৃহৎ ধ্বংসযজ্ঞের একটি এটি। স্থানীয় মানুষের কাছে এ ধ্বংসযজ্ঞ নাকবার চেয়ে কম কষ্টের নয়। এটি তাদের কাছে এক নতুন নাকবা। 1948 সালে ইসরায়েলের হামলায় ব্যাপকভাবে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ও জাতিগত নির্মূলের ঘটনারই পুনরাবৃত্তি। স্থানীয় মানুষের মতে, মে মাসে ধ্বংসযজ্ঞ চলাকালে কয়েক ডজন সামরিক যান, সাঁজোয়া গাড়ি ও জিপ ওই গ্রাম ঘিরে রেখেছিল। পরিবারগুলোর নারী, শিশু সহ অন্য সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা জ্বলন্ত সূর্যের নিচে দাঁড়িয়ে থাকেন। চোখের সামনে তাদের বাড়িঘর এবং ঘরের পেছনের দেয়ালগুলো ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেন। বাস্তুচ্যুত পরিবারগুলো তখন থেকে নতুন জীবনের সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করছে। কেউ কেউ কয়েক বছর আগে তৈরি গুহায় আশ্রয় নিয়েছেন। অন্যান্যরা অসহায় অবস্থায় নাজুক তাঁবুতে থাকছেন। শীত ও গ্রীষ্মের চরম তাপমাত্রায় এসব তাঁবু থেকে গা বাঁচানো যায় না। এ ঘটনা খাল্লেত আল জাবার মানুষের জীবনের সব মৌলিক সুবিধা, পানি, বিদ্যুৎ, সৌরশক্তি, পানির কূপ, আবর্জনার পাত্র, এমনকি রাস্তার বাতি গুড়িয়ে দিয়েছে, বলেন মোহাম্মদ রাবিয়া। তিনি কাছের আততুবানি গ্রামের কাউন্সিল প্রধান ও মাসাফের ইয়াত্তার বেদুইন পরিবারগুলোর বিষয়াদি দেখভাল করেন। মোহাম্মদ রাবিয়া বলেন, আমরা প্রস্তর যুগে ফিরে গেছি, গুহা ও তাঁবুতে থাকছি। নেই জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী, তবু কেউ গ্রাম ছেড়ে যাননি।
পশ্চিম তীরের দক্ষিণে মাসাফের ইয়াত্তা এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত খাল্লেদ আল ডাবা। এটি হেবরনের দক্ষিণে পাহাড় ঘেরা 12টি ফিলিস্তিনি গ্রামের একটি। জাতিসংঘের আগের এক প্রতিবেদনে বলা হয়েছে মাসাফের ইয়াত্তায় 1150 জন বাস করেন। তবে রাবিয়া বলেন প্রকৃত সংখ্যা প্রায় 4500। তারা মূলত ভেড়া পালন এবং গম ও বার্লি চাষ করেন। এটি তাদের আয়ের প্রধান উৎস। পশ্চিম তীরের প্রায় 20% জমির মতোই ইসরায়েল 1980-এর দশকে ওই এলাকার একটি অংশকে সামরিক প্রশিক্ষণ অঞ্চল ফায়ারিং জোন 918 ঘোষণা করেছে। এরপর থেকে তারা স্থানীয় ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। 5 মের ধ্বংসযজ্ঞের সময় ইসরায়েলি সেনারা বলেছিলেন এটি সামরিক প্রশিক্ষণ অঞ্চলের জন্য জরুরি। এর আগে ইসরায়েলি ফিলিস্তিনি গবেষণা সংস্থা অ্যাকেভড জানায় পশ্চিম তীরের কিছু এলাকা সামরিক প্রশিক্ষণ অঞ্চল ঘোষণা করার কাজ 1981 সালে তখনকার ইসরায়েলি কৃষিমন্ত্রী অ্যারিয়েল শারনের প্রস্তাবিত ছিল। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হন তিনি। খাল্লেদ আল ডাবার বাড়িঘর বারবার সামরিক আদেশে ধ্বংস করা হয়। স্থানীয় লোকজন বলেন কারণ ভিন্ন হতে পারে, অনুমতি ছাড়া নির্মাণ, সামরিক প্রশিক্ষণ এলাকার কাছাকাছি অবস্থান বা অবৈধ ইহুদি বসতি স্থাপনের জমি দাবি। কিন্তু উদ্দেশ্য একটাই, তা হলো ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর। ত্রাণ ও মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের অর্থাৎ MSF এর ব্যবস্থাপক ফ্রেডেরিক ভ্যান ডোঙ্গেন গত সপ্তাহে বলেন মাসাফের ইয়াত্তায় ইসরায়েলের কর্মকাণ্ড হল বৃহত্তর পরিসরে জাতিগত নির্মূল নীতির অংশ। এর লক্ষ্য ফিলিস্তিনিদের এ এলাকা থেকে সরানো। যারা বসতি ধ্বংসের দৃশ্য প্রত্যক্ষ করতে বাধ্য হয়েছিলেন তাদের মধ্যে 65 বছর বয়সী সামিহা মোহাম্মদ আল ডাবাসে আছেন। জন্মের পর থেকে এই নারী ওই গ্রামে রয়েছেন। তার মুখে কয়েক দশকের কষ্ট ও সংগ্রামী জীবনের ছাপ স্পষ্ট। আমি চিৎকার করে উঠি, সেনারা এখানে? স্মরণ করেন সামিহা মোহাম্মদ। কয়েক মিনিটের মধ্যে সেনারা ঘরে ঢুকে আমাদের জোরপূর্বক বের করে দেন। কিছু নেয়ার অনুমতি দেননি, না খাবার না কাপড়। তারা আমাকে ধাক্কা দিয়ে বলেন এটি তোমার জমি নয়, এখানে তোমার ঘর বা ঠিকানা থাকবে না। মে মাসের আগে সামিহাদের পরিবার 3 বার এমন ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়েছে। মে মাসে তাদের ঘর গুঁড়িয়ে দেওয়ার পর তারা একটি গুহায় আশ্রয় নেন। এটি সামিহা নিজে খুঁড়ে বানিয়েছিলেন। পরিবারের নারী ও শিশুরা গুহার ভেতর ঘুমাতো, পুরুষেরা বাইরে মাটিতে থাকতেন। কিন্তু গত 17 সেপ্টেম্বর এমনকি এই গুহাও ধ্বংস করে দেওয়া হয়। এছাড়া তাঁবু, পানির ট্যাঙ্ক ও অস্থায়ী শৌচাগার নিশানা করা হয়। যদি খাল্লেদ আল ডাবায় একটি গাছও থাকে আমি তার ছায়ায় থাকব, বলেন সামিহা। এখানকার মাটি আমার প্রাণ, যদি আমি চলে যাই আমি মরব। সামিহা মোহাম্মদ জানান এখন তিনি একটি গাছের নিচে বসবাস করছেন। বলেন আমরা ইহুদি বসতি স্থাপনকারীদের আক্রমণের ভয় নিয়ে বাঁচি। সব কিছু সত্ত্বেও আমরা গ্রাম ছাড়ব না। সামিহার ছোট ছেলে 31 বছর বয়সী মুজাহিদ আল ডাবাসে স্ত্রী ও 3 সন্তানের সঙ্গে একটি গুহায় থাকেন। সঙ্গে আরও 11 জন আত্মীয়। কৃষক মুজাহিদ বলেন গুহায় রাতগুলো দীর্ঘ ও ভয়ঙ্কর। শিশুরা বুলডোজার ও বসতি স্থাপনকারীদের আক্রমণের দুঃস্বপ্ন দেখে। বলেন মুজাহিদ আমি ভয় পাই সাপ, পোকা বা তৃষ্ণার। আমাদের জীবন খুব কঠিন। বিদ্যুৎ নেই, খাবার নেই, নিরাপত্তা নেই। মুজাহিদ বলেন বাবার সঙ্গে পাথর বয়ে তারা ঘর তৈরি করেছিলেন। সেই ঘর ধ্বংস করার দৃশ্য তার জীবনের একটি অংশ হারানোর মতো ছিল। ইসরায়েলি দখলদারি খাল্লেদ আল ডাবাকে দ্বিতীয় গাজা বানিয়ে দিয়েছে। তারা মাটির ওপরের সব ধ্বংস করেছে, শুধু ধ্বংসস্তূপ বাকি রয়েছে, বলেন মুজাহিদ। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এখানকার কোনো ফিলিস্তিনি শিশু কখনো চলে যাবে না। এই গ্রামে মাত্র 120 জন বসবাস করেন। শিশুর সংখ্যা 1/3। সবাই ডাবাসে বংশের সদস্য। গ্রামের নাম যেন এখনও একসময় বিচরণ করা হায়নাকে মনে করিয়ে দেয়। স্থানীয় লোকজন বলেন এখন এখানে শিকার করছেন ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীরা। অনেকের কাছে বারবার বাড়ি ঘর ধ্বংস করে দেয়া শুধু বাড়ি ঘরের বিষয় নয়, এটি জীবনকে মুছে ফেলার চেষ্টা। পানির কূপ, সৌর প্যানেল, নর্দমা ব্যবস্থা, এমনকি রাস্তার বাতি, প্রতিবার বাসিন্দারা যা পারেন এগুলো পুনর্নির্মাণ করেন আর প্রতিবারই প্রতিজ্ঞা করেন তারা এলাকা ছেড়ে যাবেন না।
খাল্লেদ আল জাবা এখন গুহা, ধ্বংসস্তূপ ও তাঁবুর সংমিশ্রণে গড়া। তবু এটি ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক। স্থানীয় লোকজন বলেন এটি 7 দশকের বেশি সময় ধরে চলা তাদের সংগ্রামের প্রতীক। এটি চলমান নাকবা, বলেন রাবিয়া। কিন্তু মানুষ মাটি আঁকড়ে থেকে প্রতিরোধ করার সিদ্ধান্ত নিয়েছে। 4 বার বাড়িঘর ধ্বংস করা হয়েছে, 4 বারই মানুষ এলাকায় থেকে গেছে। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।